গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা শিয়াকে দেখতে পাই। শিয়া তার মায়ের সাথে একটি ছোট্ট বাড়িতে থাকে। শিয়ার মা প্রায় সময় অসুস্থ থাকে, এই জন্য শিয়া তার মায়ের হয়ে দুধ ডেলিভারির কাজ করে টাকা উপার্জন করে। এবার শিয়া যখন তার কাজের জন্য বের হচ্ছিল, তখন আমরা তাকে অদ্ভুত ড্রেস আপ এবং মেকআপ করে বের হতে দেখি। তার এই আজব ড্রেস আপের কারণ হলো সবাই যেন তাকে দেখে ভয় পায় আর কেউ তাকে বুলি করার সাহস না পায়। তারপরও রাস্তায় শিয়াকে একদল মেয়ে বিরক্ত করতে শুরু করে দেয়। তখন শিয়ার বন্ধু শাও এসে শিয়াকে এখান থেকে নিয়ে যায়। শাও আবার মেয়েদের দলের লিডারের ক্রাশ ছিল। যাই হোক, তারপর আমরা গল্পের নায়ক হানকে দেখতে পাই, যার সোলার সিস্টেম নিয়ে পড়াশোনা করার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। তবে সে খুবই বদমেজাজি। হান দেখে একটা ছেলে একটা মেয়েকে অনেক বিরক্ত করছে, যদিও মেয়েটি ওই ছেলেটার গার্লফ্রেন্ডই ছিল। তবে হান তো এখানে এসে একটা লাথি দিয়ে ছেলেটাকে রেস্টুরেন্টের বাইরে বের করে দেয়। এই সময় শিয়া স্কুটি নিয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিল, ফলে ওই ছেলেটির সাথে শিয়ার ধাক্কা লেগে দুধের সব বটল ভেঙে যায়। শিয়া এবার ছেলেটির কাছে ক্ষতিপূরণ চাইলে ছেলেটি হানকে দেখিয়ে বলে এই সবকিছুর জন্য এই শয়তান ছেলেটি দায়ী। শিয়া হানের কাছে যাওয়ার সময় বোতলে পা স্লিপ করে সোজা গিয়ে পড়ে হানের উপর, আর অ্যাক্সিডেন্টলি এখানে তাদের মধ্যে কিস হয়ে যায়। এই সময় শিয়ার গলায় থাকা পেন্ডেন্টটি খুলে হানের ব্যাগের মধ্যে পড়ে যায়। হান তাড়াতাড়ি করে শিয়াকে সরিয়ে দিয়ে বলে, তুমি কি চোখে কম দেখো নাকি ঠিকমতো হাঁটতে পারো না? শিয়া তার ক্ষতিপূরণের টাকা চাইলে হান অনেক বেশি অ্যাটিটিউড দেখিয়ে কোনো কথা না বলেই চলে যায়। তখন হানের বন্ধু লিন শিয়াকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয়। শিয়া খেয়াল করে তার গলার প্যান্ডেন্টটি নেই। তার মনে পড়ে সেটা তো হানের ব্যাগের মধ্যে পড়ে গিয়েছিল। শিয়া এবার তার প্যান্ডেন্টটি নেওয়ার জন্য হানদের গাড়ির পিছু করে। অপরদিকে আমরা হানদের স্কুল বাস দেখতে পাই। হান অনেক বড়লোক হওয়ায় সে স্কুল বাসের পরিবর্তে পার্সোনাল কারে করে স্কুলে যেত। তখনই একদল ডাকাত স্কুল বাসের উপর হামলা করে। অন্যদিকে শিয়াদের বাড়ির সিন দেখানো হয়। এখনো দুধ ডেলিভারি হয়নি, এজন্য মালিক শিয়ার মাকে ফোন করে। শিয়ার মা তখন কাপড় ইস্ত্রি বাদ দিয়ে শিয়াকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ডাকাতরা হান, লিন আর শিয়াকেও বাসে উঠিয়ে নেয়, কারণ তারা তিনজনও ওই সময় সেখানে উপস্থিত ছিল। অন্যদিকে শিয়ার মা শিয়াকে ফোন করছিল এবং সিগন্যাল না দেখেই রাস্তা পার হচ্ছিল। আচমকা একটা গাড়ির সাথে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে স্টুডেন্টরা ডাকাতদের টাকা দিতে চাইলে তারা সেটা নেয় না। তাদের আসল মতলব ঠিক বোঝা যাচ্ছিল না। শিয়া সবাইকে বাঁচানোর জন্য অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। শুয়ে শুয়ে সেভাবে ডাকাতরা যখনই তার কাছে আসবে তখন সে তাদেরকে মেরে অজ্ঞান করে দিবে। যে ভাবা সেই কাজ। দেখা যায় সে কাউকে মেরে শুয়ে দিয়েছে, তবে এটা ডাকাত দলের কেউ নয়, বরং হান ছিল। ডাকাতদের একজনের কাছে ফোন আসলে অপর প্রান্তে থাকা লোকটি ডাকাতের নাম ধরে ডাকে। ফলে স্টুডেন্টরা সবাই তো বুঝে যায় এরা কোনো ডাকাত না, বরং ওদের স্কুলের টিচাররা। আসলে টিচাররা ডাকাত সেজেছিল স্টুডেন্টদের মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য, বিপদে পড়লে কি করতে হবে তা শেখানোর জন্য। অন্যদিকে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে হানের মা শিয়ার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মূলত শিয়ার মা জানতো তিনি বেশি দিন বাঁচবে না, আর হানের বাবার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। নতুন কিডনির জন্য ডোনার খোঁজা হচ্ছিল। ভাগ্যক্রমে শিয়ার মায়ের সাথে হানের বাবার কিডনি ম্যাচ হয়ে যায়। এই জন্য শিয়ার মা হান ফ্যামিলির কাছে কিডনি ডোনেট করে দিতে চায়। এর বদলে শিয়ার মা হানের মাকে শিয়ার দায়িত্ব নিতে বলে, তাকে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দিতে বলে। হানের মা শিয়ার মাকে কথা দেয় তিনি তাই করবে। এদিকে দেখা যায় শিয়ার কাছে ফোন আসে, জানানো হয় তার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। এই শুনে শিয়া তো কান্নায় ভেঙে পড়ে। সে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর তার মায়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। এখানে হানের মা শিয়াকে সামলানোর চেষ্টা করে আর বলে, এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে, তোমার সব দায়িত্ব আমার, তুমি আর কান্না করো না। তিনি শিয়াকে আরো জানায় তার মা মৃত্যুর আগের শেষ ইচ্ছা হিসেবে বলে গিয়েছে শিয়া যেন লেখাপড়া করে
মানুষের মতো মানুষ হয়। তারপর শিয়া যখন তার বন্ধুদের সাথে নিজের বাড়িতে আসে তখন দেখে তাদের বাড়ির সবকিছু পুড়ে গিয়েছে। আসলে শিয়ার মা কাপড় ইস্ত্রি করতে করতে আয়রন মেশিনটি অন করে রেখেই চলে গিয়েছিল, যার ফলে এই সময় পুরো বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির মালিক এর জন্য শিয়ার কাছে ক্ষতিপূরণও চায়। তখন সেখানে হানের মা এসে উপস্থিত হয় এবং সব ক্ষতিপূরণ শোধ করে শিয়াকে নিজের সাথে নিয়ে আসে। তবে এ বাড়িতে যে শিয়া থাকবে এটা আবার হানের একদমই পছন্দ হয় না। সে শিয়াকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলে। বিনিময়ে শিয়া যত টাকার প্রয়োজন হান তা দিতে রাজি আছে। শিয়া বলে সে এখানে এসেছে শুধুমাত্র তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। ইচ্ছা পূরণ হয়ে গেলে শিয়া নিজে এখান থেকে চলে যাবে। হান বলে কথাটা যেন মাথায় থাকে। এই বলে হান চলে যায়। রাতে হান যখন ঘুমিয়েছিল শিয়া তখন তার রুমে আসে সেই প্যান্ডেন্টটি নেওয়ার জন্য। শিয়া হানের কাছে আসতেই হান শিয়াকে জড়িয়ে ধরে, ফলে আরো একবার তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। এই সিচুয়েশনে তারা দুজনই তো তখন চিৎকার করে লাফিয়ে ওঠে। শিয়া খানে হানের গলায় থাকা প্যান্ডেন্টটি নিয়ে পালিয়ে যায়। পরের দিন খাবার টেবিলে হানের মা হানকে জানায় এখন থেকে শিয়া তার স্কুলেই পড়বে। এই কথা শুনে হান তো রেগে মেগে আগুন আর ওকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিতে বলে। হানের মা বলে শিয়া এখন থেকে এই বাড়ির মেয়ে, এই জন্য হানের মতো তারও সবকিছুতে অধিকার আছে। হান বলে আমি আমার বন্ধুদেরকে কি বলবো, রাতারাতি আমার এত বড় একটা বোন হয়ে গিয়েছে। হানের মা বলে এজন্যই তো আমি শিয়াকে তোমার ফিয়ন্সি হিসেবে পাঠাবো। এই কথাটা শুনে হান তো আকাশ থেকে পড়ে আর শিয়ার মুখ থেকে সব পানি বের হয়ে যায়। সেটা আবার ছিটকে গিয়ে হানের মুখের উপর পড়ে। হান এতে আরো বেশি রেগে যায়। সে বলে আমি কিছুতেই তাকে স্কুলে নিয়ে যাব না। তখন তার মা বলে তাহলে তুমি যে টেলিস্কোপটা অর্ডার দিয়েছ সেটাও বাড়ি পর্যন্ত আসবে না। হান তখন বলে ঠিক আছে ঠিক আছে, আমি শিয়াকে স্কুলে নিয়ে যাচ্ছি। তারপর হানরা স্কুলে যাওয়ার পর হান চিৎকার করে শিয়াকে দেখিয়ে বলে সবাই শোনো, ও হচ্ছে আমার মেড, মানে কাজের লোক। কারুর কোনো কাজ থাকলে তাকে অর্ডার করতে পারো। এই বলে হান চলে যায়। এতে শিয়াও তো ভীষণ রেগে যায়। সেই সাথে সে অনেক খুশিও ছিল, কারণ অবশেষে সে ভালো কোনো স্কুলে ভর্তি হতে পেরেছে। দেখা যায় শিয়ার এক বান্ধবী মিং তার বাবাকে বলে এই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। মিংকে দেখে শিয়া তো অনেক বেশি খুশি হয়, কারণ এই স্কুলে তার পরিচিত বলতে তো কেউই ছিল না। নিজের বান্ধবীকে পেয়ে সে অনেকটা আত্মহারা হয়ে যায়। যাক, এবার তারা দুজনে ক্লাসরুমের দিকে যেতে শুরু করে। শিয়া দেখে কয়েকটা ছেলেরা একটা ছেলেকে বুলি করছে। শিয়া সেদিকে যেতে গেলে মিং তাকে থামিয়ে বলে আমরা এই স্কুলে নতুন, তাই কোনো ঝামেলায় না জড়ানোই ঠিক হবে। পরের সিনে দেখা যায় প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে নতুন একজন টিচার নিয়ে আসে আর বলে এই ক্লাসের মেন টিচার মিলিটারি ট্রেনিং এ গিয়ে আহত হয়েছিল। উনি যতদিন আবারও ক্লাসে ফিরে না আসবে ততদিন ওনার পরিবর্তে তিয়ান স্যার ক্লাস নেবে। তখন বুলি হওয়া সেই ছেলেটিও ক্লাসে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসা করা হয় কে তার এই অবস্থা করেছে, কিন্তু ছেলেটি ভয়ে কিছু বলে না। শিয়া উঠে বলতে চায় কে তার এই অবস্থা করেছে, কিন্তু মিং তার স্কার্ট টেনে তাকে থামিয়ে দেয়। স্কার্ট ধরে টানার সময় শিয়ার স্কার্টটি ছিঁড়ে যায়। পরে মিং সেটা সেলাইও করে দেয়। এবার শিয়ারা যখন ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল তখন সবাই তাকে দেখে হাসছিল। শিয়া মিংকে জিজ্ঞাসা করে সে ঠিকমতো সেলাই করেছে কিনা। মিং বলে সে একটু স্টাইল করে সেলাই করে দিয়েছে, আমরা দেখতে পাই সে কেমন স্টাইল করেছে, আর এই জন্যই মূলত সবাই হাসাহাসি করছিল। যাই হোক, দ্বিতীয় ক্লাস শেষে শিয়া আর মিং বাইরে বের হয়। শিয়া বলে টিচার বলেছে অন্যায় দেখলে প্রতিবাদ করতে। এই বলে শিয়া পাঁচ মারার অ্যাক্টিং করতে গিয়ে হানের মুখে মেরে দেয়। এতে করে হান আর শিয়া দুজনেই পড়ে যায়। লিন তখন শিয়াকে ধরে ওঠায়। এদিকে মিং তো লিনকে দেখে ক্রাশ খেয়ে বসে থাকে। হান শিয়াকে বলে তুমি কি চোখে দেখতে পাও না? শিয়া বলে না। হান বলে তুমি মেড হয়ে মালিকের মুখে মুখে কথা বলছো? তুমি কি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? এখানে ওদের দুজনের মধ্যে তো ছোটখাটো একটা ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে পুরো স্কুলে রটে যায় হানের মেড হানকে মেরেছে, কিন্তু হান তাকে কিছুই বলেনি। কথাটা এক কান থেকে পাঁচ কান হয়ে যায়। ওয়ানজি নামের এক মেয়ে তো শোনে শিয়া প্রেগনেন্ট আর বাচ্চার বাবা হলো হান। কথাটা সে তার বান্ধবী মৌকে জানায়। মৌ তো এই কথা শুনে রেগে ফায়ার হয়ে যায়, কেননা সে
হানকে পছন্দ করত। কি একটা অবস্থা, কি কথা থেকে কি কথা হয়ে গেল। অন্যদিকে দেখা যায় হান শিয়াকে বলে এ সেকশনের সবাইকে সফট ড্রিঙ্কস সার্ভ করার জন্য। শিয়া ডোর ওপেন করতে একটি বাস্কেটে তার মাথায় পড়ে। এটা দেখে ক্লাসের সবাই হাসতে শুরু করে। যে ছেলেটি এই কাজটা করেছিল সে এবার সবাইকে শিয়ার দিকে কাগজ ছুটতে বলে। তবে তখনই লিন সামনে এসে শিয়াকে প্রটেক্ট করার চেষ্টা করে। তবে আমাদের শিয়াও কারুর থেকে কম না। শিয়াও ময়লার ঝুড়ি থেকে কাগজগুলো তাদের দিকে ছুটতে শুরু করে। ফাইট শেষ করে শিয়া ক্লাসে আসলে দেখে মো আর ওয়ানজি তার জন্য অপেক্ষা করছে। মো বলে, আমি শুনলাম তুমি হানের বাচ্চার মা হতে চলেছ। শিয়া তো এ কথা শুনে পুরাই হতভম্ব আর বলতে থাকে, গুজবটা দেখছি ভালোই ছড়িয়েছে। মো বলে, দুধ ডেলিভারি গার্ল থেকে এত বড় স্কুলে পড়ার সুযোগ পেয়েছ, এটাই তোমার জন্য যথেষ্ট। সে হানের কাছ থেকে শিয়াকে দূরে থাকা থ্রেড দিয়ে চলে যায়। অপরদিকে হান তার ক্লাসে এসে জিজ্ঞাসা করে তখন শিয়াকে বুলি করার কাজটা কে করেছিল। একটা ছেলে উঠে বলে তারা টিচারের সাথে ওই প্র্যাঙ্কটা করতে চেয়েছিল, কিন্তু টিচারের জায়গায় হানের মেড চলে এসেছিল। হান বুঝতে পারে কাজটা গাও করেছে। সে ধমক দিয়ে বলে নেক্সট টাইম থেকে যেন এমন কিছু আর না হয়। দুপুরে লাঞ্চ টাইমে কিছু স্টুডেন্টরা শিয়ার জন্য খাবার নিয়ে আসে। তারা মনে করছিল হানের সাথে শিয়ার রিলেশন রয়েছে, এজন্য তারা তার বন্ধু হতে চাইছিল। তবে শিয়া তাদের নিয়ে আসা খাবার খেতে চায় না, কারণ সি ফুডে তার অ্যালার্জি রয়েছে। কিন্তু সবার অনেক জোরাজোরিতে শিয়া খাবারগুলো খেয়ে নেয়। তারপর আবারও শিয়াকে ক্লাসে দেখা যায়। অলরেডি অ্যালার্জির জন্য তার চুলকানি শুরু হয়ে গিয়েছিল। টিচার শিয়াকে একটি প্রশ্ন করে এবং সামনে আসতে বলে। উত্তর দেওয়ার পর চুলকাতে চুলকাতে ফিরে যাওয়ার সময় শিয়ার হাত লেগে একটি দামি ফুলদানি পরে ভেঙে যায়। তিয়ান স্যার বলে, এটা আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, এখন কি হবে? শিয়া বলে সে এটার দাম দিয়ে দিবে। টিচার বলে এটার মূল্য অনেক বেশি, তুমি দিতে পারবে না। শিয়াকে আপসেট হতে দেখে স্যার তাকে ক্লাসে ফিরে যেতে বলে। এবার শিয়া ক্লাসে আসলে সবাই জিজ্ঞাসা করে টিচার তাকে ধরে মেরেছে কিনা। শিয়া বলে না, মারেনি, শুধু একটু বকা দিয়েছে। বন্ধুরা সবাই জিজ্ঞাসা করে ওই ফুলদানিটার দাম কত। শিয়া বলে স্যার দাম জানায়নি। যাক, এবার সবাই বাইরে কোথাও একটা খাবার খেতে যাওয়ার প্ল্যান করে। এদিকে শিয়ার চুলকানি তো কিছুতেই থামছিল না, এজন্য সে যেতে চায় না, কিন্তু এখনো তারা তাকে ছাড়ে না, জোর করে নিয়ে যায়। তাদের সাথে লিনও জয়েন করে। শিয়ারা স্ট্রিট ফুডের একটি দোকানে আসে। দেখা যায় শাও এখানে এসেছে। শিয়া শাওকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অপরদিকে বাড়িতে হানের মা শিয়ার জন্য টেনশন করছিল, কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরও শিয়া বাড়ি ফিরেনি। হানের মা হানকে বলে শিয়াকে খুঁজে নিয়ে আসতে। হান বলে আমি এসব পারবো না। হানের মা তখন বলে তাহলে তোমার টেলিস্কোপও বাড়ি পর্যন্ত আসবে না, কি আর করবে? বেচারা বাধ্য হয়ে শিয়াকে খুঁজতে যেতে রাজি হয়ে যায়। সে লিনকে ফোন করে জিজ্ঞাসা করে শিয়া কোথায়। লিন বলে আমি শিয়াদের সাথেই আছি। হান বলে সেও এখানে আসছে। তারপর দেখা যায় একদল গ্যাংস্টার শাওর কাছে টাকা চাইতে এসেছে। শাও টাকা দিতে না পারলে তারা শাওর সাথে মারামারি শুরু করে দেয়। শিয়া এবং তার বন্ধুরা শাওকে বাঁচাতে গুন্ডাদের সাথে মারামারি শুরু করে দেয়। একজন লোক লাঠি নিয়ে শিয়াকে মারতে আসছিল, তখনই হান সেখানে চলে আসে আর শিয়াকে বাঁচাতে গিয়ে হান নিজেই মার খায়। পরে গুন্ডাদের আচ্ছা মতো ধুলাই করে হান শিয়াকে নিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় হানের মা হানের রুমের বাইরে থেকে হানকে কথা শোনার চেষ্টা করছিল। হান দরজা খুললে হানের মা ইয়াররিং খোঁজার মিথ্যা অভিনয় করা শুরু করে। হান তখন শিয়াকে নিয়ে আবারও রুমে চলে যায়। আসলে শিয়া হানের হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। শিয়া আজকের জন্য হানকে ধন্যবাদ জানায়। হান বলে তুমি এ বাড়িতে থাকলে আরো কত কিছু না আমাকে সহ্য করতে হয়, তুমি অন্য কোথাও চলে যাচ্ছ না কেন? শিয়া বলে শুধু স্কুলে পড়ার জন্য সে তাদের বাড়িতে রয়েছে। হানের যেহেতু তার জন্য অনেক সমস্যা হচ্ছে, তাই খুব শীঘ্রই সে নিজে থাকার জন্য একটি জায়গা খুঁজে নিবে। পরের দিন লিন শিয়ার কাছ থেকে জানতে পারে থাকার জন্য সে একটি বাসা খুঁজছে। লিন বলে তার কি হানদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে? শিয়া বলে না, একদমই না, উল্টো হানের মা তো আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি সেখানে থাকতে চাইছি না। তো লিন শিয়াকে লিনের দাদিমার বাড়িতে নিয়ে আসে। লিনরা এখন যে স্কুলে পড়ছে, লিনের দাদিমা এই স্কুলে ফ্যাশন ডিজাইনার টিচার ছিল, এই জন্য এখানে সেলাই মেশিন সহ বিভিন্ন জিনিস রাখা ছিল। এখন তো আর লিনের দাদিমা বেঁচে নেই,
তাই এ বাড়িতে কেউই থাকে না। লিন শিয়াকে বলে তুমি এখানে থাকতে পারো। শিয়া সেলাই মেশিনে বসলে লিন জিজ্ঞাসা করে এই কাজ সে কিভাবে জানে। উত্তরে শিয়া বলে তার বাবা মাও তাদের স্কুলেই পড়েছে, এমনকি শিয়ার মা একজন চমৎকার ডিজাইনার ছিল, কিন্তু শিয়ার বাবা মারা যাওয়ার পর তাদের জীবনের সবকিছুই পাল্টে গিয়েছে। শিয়া লিনকে ধন্যবাদ জানায় তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। শিয়া বলে এখন আমি তোমার ঋণ শোধ করব কিভাবে। লিন বলে আজ বিকালে তুমি যদি আমার সাথে ঘুরতে যেতে রাজি হও তাহলে মনে করব তোমার ঋণ শোধ হয়ে গিয়েছে। এই কথা শুনে শিয়া ও লিনের সঙ্গে বেড়াতে যেতে রাজি হয়। তারপর আমরা হানদের বাড়ির সিন দেখতে পাই। হানের মা চাইছিল না শিয়া খান থেকে চলে যাক। তিনি বলেন হানের বাবা এখনো ইংল্যান্ড থেকে ফিরেনি, তার সাথে শিয়ার তো এখনো দেখাই হলো না। উনি শিয়াকে এখান থেকে যেতে নিষেধ করে। বিকালের দৃশ্যে আমরা দেখি লিন হানদের বাড়িতে এসেছিল শিয়াকে নিতে। হানেরও তাদের সাথে যাওয়ার কথা ছিল। শিয়া হানকে ধাক্কা মেরে গাড়িতে উঠে পড়ে, আর শিয়া যাচ্ছে দেখে হানও বিরক্ত হয়। শিয়া জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। হান উত্তর দিয়ে বলে চিন্তা করো না, আমরা তোমাকে বিক্রি করতে যাচ্ছি না, অবশ্য তোমাকে কেউ কিনবেও না। এ নিয়েও শিয়ার হানের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া বেঁধে যায়। লিন ওদের দুজনকে শান্ত করে। তারপর ওরা তিনজন জঙ্গলের মধ্যে একটি জায়গায় চলে আসে। জায়গাটার পরিবেশ এতটাই শান্ত ছিল যে কারণে জায়গাটা শিয়ার অনেক পছন্দ হয়। কিন্তু শিয়ার হানের ঝগড়া তো চলতেই থাকে। ওরা একটি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিল। ব্রিজ পার হওয়ার সময় হানকে ভয় পেতে দেখে শিয়া ইচ্ছে করে ব্রিজ ধরে জোরে জোরে নাড়াতে থাকে। বেচারা হানের অবস্থা তো ভয়ে একদম খারাপ হয়ে যায়। তাই প্রতিশোধ নিতে লিন আর শিয়ার ছবি তোলার সময় হান শুধু লিনের ছবি তুলে দেয়। যাক, এবার ক্যাম্পিং এ এসে তারা সবাই অনেক মজা করে। সন্ধ্যার সময় শিয়া আকাশের দিকে হাত বাড়িয়ে সবাইকে তারা দেখাতে থাকে। হানের তখন তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। সেও তারা দেখতে অনেক পছন্দ করত। পরবর্তী দৃশ্যে আমরা দেখি গাও নামের ছেলেটা একটি ছেলেকে বুলি করছে। শিয়া গাওকে ছেলেটিকে বুলি করা থামাতে বলে। গাও বলে না থামালে তুমি কি করবে। শিয়া বলে যদি না থামো তাহলে আমি তোমাকে লাথি মেরে এখান থেকে ফেলে দিব। গাও বলে পারলে লাথি দিয়ে দেখাও তো, আমিও দেখি তোমার কত বড় সাহস। তখন আবার পিছন থেকে হান আর লিন এই সব কিছুই দেখছিল। শিয়া তখন এক লাথি দিয়ে গাওকে ফেলে দেয়। পরে গিয়ে গাও তো অনেক ব্যথা পাওয়ার অভিনয় করতে শুরু করে, যার কারণে টিচাররা সেখানে চলে আসে আর শিয়াকে অনেক বকাবকি করতে শুরু করে দেয়। আর শাস্তি স্বরূপ তাকে জমিতে গাছ লাগাতে বলে। শিয়ার ফ্রেন্ডেরা তাকে সাহায্য করতে চাইলে শিয়া মানা করে দেয়। অনেকক্ষণ ধরে রোদে কাজ করার ফলে শিয়া তো সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দেখা যায় মিং আর লিন তাকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে এসেছে। মিস মারিয়া জানায় একটু রেস্ট নিলে শিয়া ঠিক হয়ে যাবে। আমরা দেখি এই মিস মারিয়ার সাথে স্কুলের তিয়ান স্যারের আবার রিলেশন চলছে। যাই হোক, তারপর দেখা যায় তিয়ান স্যার সব স্টুডেন্টদেরকে নিয়ে অন্য একটি ক্লাসে চলে আসে। এই ক্লাসের ম্যাম স্টুডেন্টদের চাইনিজ ট্রেডিশনাল চা বানানো শিখিয়ে থাকে। ক্লাসের ফাঁকে শিয়া তিয়ান স্যারকে জিজ্ঞাসা করে সে যে ফুলদানিটি ভেঙে ফেলেছিল সেটার দাম কত। স্যার বলে 30,000 ইউয়ান। এত টাকা শুনে শিয়া তো চুপ হয়ে যায়। স্যার তখন বলে ওঠে ওই ফুলদানিটি আসলে নকল ছিল, যেটা আমি 30 ইউয়ান দিয়ে কিনেছিলাম। এবার শিয়া তো স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে তাহলে ওইটা নকল ছিল, যাক ভালোই হয়েছে। মূলত স্যার এখানে মিথ্যা কথা বলছিল, কারণ তিনি চান না তার কোনো স্টুডেন্ট প্রবলেমে পড়ুক। এদিকে মো চা বানিয়ে নিয়ে আসে হানের জন্য, কিন্তু হানের দৃষ্টি তো ছিল শিয়ার উপর, যে কারণে মো মন খারাপ করে চলে যায়। এদিকে অনেক কষ্ট করে শিয়া চা বানিয়ে সেটা লিনকে দিতে যায়, তবে হান শিয়ার হাত থেকে চায়ের কাপ নিয়ে চাটা খেতে থাকে আর বলে খুবই বাজে হয়েছে। শিয়া বলে তো তোমাকে এটা খেতে কে বলেছে। হান বলে আমি চাই না আমার বন্ধু এ বাজে টেস্টের চা পান করুক। শিয়া তো হানের উপর অনেক রেগে যায়, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। তারপর স্কুল ছুটি হলে শিয়া খুঁজতে খুঁজতে তিয়ান স্যারের বাড়িতে চলে আসে। সে দেখে পুরো ঘর পেন্টিং এ ভর্তি। শিয়া এত সুন্দর সুন্দর পেন্টিং দেখে তিয়ান স্যারের অনেক প্রশংসা করে এবং সে সাথে করে আনা ফুলদানিটি স্যারকে দেয়, যেটা দেখতে হুবহুব স্কুলের ফুলদানিটার মতোই ছিল। শিয়া চলে গেলে স্যার বলতে থাকে এই নকল ফুলদানি দিয়ে আমি এখন কি করব, এটা তো কোনো কাজেই লাগবে না।
লিনের সাথে শিয়ার দেখা হলে ওরা দুজন একসাথে খাবার খেতে যায়। এদিকে বাড়িতে হানের মায়ের শিয়ার জন্য অনেক চিন্তা হচ্ছিল। সে হানকে বলে, যাও শিয়াকে গিয়ে খুঁজে নিয়ে আসো। হান বলে সে পারবে না, তবে এখন তো তার মা তাকে টেলিস্কোপের অর্ডার ক্যান্সেল করার কথা বলে ভয়ও দেখাতে পারবে না, কারণ সেটা অলরেডি বাড়িতে চলে এসেছে। এই কারণে হানের মা ড্রাইভার আঙ্কেলকে হানের রুমে গিয়ে টেলিস্কোপ ভেঙে দিতে বলে। হান বলে এসবের দরকার নেই, আমি যাচ্ছি শিয়াকে খুঁজে নিয়ে আসতে। হান গেটের বাইরে এসে ভাবে শিয়া আসলে সে তাকে ইচ্ছা মতো বকা দিবে। তখনই দেখা যায় লিন আর শিয়া আসে। ওদেরকে দেখে হান জগিং করার অভিনয় করতে শুরু করে, যাতে শিয়া বুঝতে না পারে হান তার জন্য অপেক্ষা করছিল। শিয়া বলে রাতে জগিং করতে ক্যাবের হয়, মনে হয় এ হানের মাথাটা একদম গেছে। তারপর দেখা যায় হানের মা জানতে পেরেছে আজ স্কুলের কেউ একজন শিয়ার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে, তাই উনি ঠিক করে শিয়ার জন্য একটা বডিগার্ড রাখবে। হান বলে ওঠে সে শিয়ার বডিগার্ড হবে। কথাটা শুনে সবাই তো অবাক হয়ে হানের দিকে তাকিয়ে থাকে। পরের দিন দেখা যায় সত্যি সত্যি হান বডিগার্ড হয়ে শিয়ার সাথে সাথে থাকছে। শিয়া যেখানে যেখানে যাচ্ছিল হানও সেখানে সেখানেই যাচ্ছিল, এমনকি ক্লাসেও সে শিয়ার পাশে এসে বসে থাকে। হান দেখে কেউ একজন শিয়ার উপর নজর রাখছে। হান সেদিকে তাকাতে সে চলে যায়। এবার হান শিয়ার হাত ধরে বলে, সবাই শোনো, শিয়া শুধু আমার, কেউ যদি ওর ক্ষতি করার বিন্দুমাত্র চেষ্টা করো তাহলে আমি তাকে ছাড়বো না। এই বললে হান শিয়ার হাতে কিস করে, তবে শিয়া তো রেগে হানকে একটা ঘুষি মেরে দেয়। সে আবারও মারতে গেলে হান বলে, তুমি যদি আবারও আমাকে মারতে আসো তাহলে আমি কিন্তু আবারও কিস করব। এই কথা শুনে শিয়ার রেগে মেগে বাইরে চলে যায়। তবে বাইরে একটি মেয়ে শিয়ার পথ আটকে দাঁড়ায়। শিয়া যেদিন এই স্কুলে ভর্তি হয়েছিল সেদিন এই মেয়েটি হানকে প্রপোজাল করেছিল, কিন্তু হান তাকে রিজেক্ট করে দিয়েছিল। ফলে মেয়েটির কাছে মনে হচ্ছিল হান হয়তো শিয়ার জন্যই তাকে রিজেক্ট করেছে। যেহেতু আজ ক্লাসে হান বলেছে শিয়া তার, এই কারণে মেয়েটি প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ার উপর চাকু দিয়ে অ্যাটাক করে। আগেও একবার সে অ্যাটাক করেছিল। দেখা যায় এবারে অ্যাটাক হওয়ার আগে হান চাকুটি ধরে ফেলেছে। এতে হানের হাত থেকে তো ব্লিডিং হতে শুরু করে। শিয়া তখন হানের হাতে একটি রুমাল বেঁধে দেয়। এখানে মেয়েটি হানকে সামনে থেকে সরে যেতে বলে এবং শিয়াকে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। মেয়েটি বলে শিয়ার জন্য তিয়ান স্যারের ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে এবং তার সব স্বপ্ন ভেঙে গিয়েছে। শিয়া বলে এর মানে কি? মেয়েটি তখন বলে দেয় তিয়ান স্যার তার আর্ট এক্সিবিশনের জন্য টাকা জমিয়েছিলেন, কিন্তু শিয়ার প্রিন্সিপাল স্যারের যে দামি ফুলদানিটি ভেঙে ফেলেছিল সেটার মূল্য পরিশোধ করতে গিয়ে তিয়ান স্যারের সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন আর উনি আর্ট এক্সিবিশন করতে পারবে না। কথাটা শুনে শিয়ারও তো অনেক খারাপ লাগে। সে এখান থেকে চলে যায়। মেয়েটি শিয়ার পিছু নিতে গেলে হান তাকে থামিয়ে দেয়। তখনই গাও এখানে এসে হানকে ডক্টরের কাছে যেতে বলে আর মেয়েটিকে সে নিজের সামনে নিবে। অন্যদিকে আমরা দেখি শিয়া শাওয়ের কাছে এসেছে। শিয়ার মন খারাপ দেখে শাও জিজ্ঞাসা করে তার কি হয়েছে। শিয়া তখন সব ঘটনা খুলে বলে। শাও বলে হান ফ্যামিলির কাছে তো অনেক টাকা আছে, তাদেরকে বললেই তো তোমাকে টাকা দিয়ে দিবে। শিয়া বলে ওরা এমনিতেই আমার পড়াশোনা এবং সমস্ত দায়িত্ব নিয়েছে, আমি ওদের উপর আর বোঝা হতে চাই না। শিয়া শাওকে আরো বলে একটা কাজের ব্যবস্থা করে দিতে। অপরদিকে আমরা গাওকে দেখতে পাই সে ওই মেয়েটি অর্থাৎ জিয়ার সাথে কথা বলতে যায়। জিয়া বলে আমাকে এখান থেকে যেতে দাও। গাওয়ের কথা দ্বারা আমরা বুঝতে পারি সে জিয়াকে ভালোবাসে, কিন্তু জিয়া আবার হানকে ভালোবাসে। এখন পরের দিন স্কুল ছুটির পর শাও শিয়াকে নিয়ে যায়, সেটা আবার হান দেখে ফেলে। শাও শিয়াকে একটি গ্যারেজে নিয়ে এসেছিল। সে বলে এখানে কাজ করার মাধ্যমে তুমি খুব দ্রুত টাকা উপার্জন করতে পারবে। শিয়াও খুব মন দিয়ে কাজ করতে শুরু করে। তবে দুইটা ছেলে শিয়াকে খুবই বিরক্ত করতে শুরু করে দেয়। তখন এখানে লিন আর হান চলে আসে। লিন শিয়াকে নিয়ে চলে যায় আর হান ছেলেগুলোকে উচিত শিক্ষা দেয়। লিন শিয়াকে বলে তার এমন ডেঞ্জারাস জায়গায় কাজ করা উচিত না। শিয়া তখন বলে আমার টাকার অনেক প্রয়োজন। লিন বলে জানি, তুমি তো আমার কাছ থেকে নিতে পারো, কিন্তু শিয়া লিনের কাছ থেকে কোনো টাকা নিতে রাজি হয় না। এই জন্য লিন শিয়াকে নতুন আরেকটি কাজের ব্যবস্থা করে দেয়। সে শিয়াকে মিস মারিয়ার কাছে নিয়ে আসে। এখন থেকে শিয়া মিস মারিয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। এই কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য শিয়া লিনকে অনেক ধন্যবাদ জানায়। পরের সিনে দেখা যায় শিয়া প্রিন্সিপালের কাছে ফটো এক্সিবিশনের জন্য পারমিশন নিতে এসেছে। আসলে শিয়া তিয়ান স্যারের আঁকানো পেন্টিং দিয়ে একটি
এক্সিবিশন করতে চাইছিল, তবে কার ফটো এক্সিবিশন এটা না দেখে প্রিন্সিপাল স্যার পারমিশন দিয়ে দেয়। তারপর থেকে শিয়ার তার ফ্রেন্ড এক্সিবিশনের কাজ শুরু করে দেয়। তারা বাস্কেটবল প্লেগ্রাউন্ডকে এক্সিবিশন হল বানাতে চাইছিল। দূর থেকে হান সবকিছু দেখতে থাকে। এবার সারা স্কুলেই ছড়িয়ে পড়ে শিয়া তিয়ান স্যারের জন্য এক্সিবিশনের ব্যবস্থা করেছে। এদিকে প্রিন্সিপাল স্যারের কাছে যখন এই খবর পৌঁছায় যে শিয়া তিয়ান স্যারের জন্য এক্সিবিশনের ব্যবস্থা করেছে, তখন প্রিন্সিপাল তো অনেক রেগে যায়। তিনি এসে শিয়াকে বকাবকি করতে শুরু করে। সবকিছু জানতে পেরে তিয়ান স্যারও সেখানে চলে আসে। এক্সিবিশন করার জন্য প্রিন্সিপাল শিয়াদের সবাইকে শাস্তি দিতে চায়। তখন তিয়ান স্যারও তাদের সবার সাথে শাস্তি নিতে চায়। এ নিয়ে এখানে একটা হাঙ্গামা শুরু হয়ে যায়। দেখা যায় স্কুলে হানের মা সহ আরো অনেক বোর্ড মেম্বার এসেছে। মূলত হানি তাদেরকে আসার জন্য খবর দিয়েছিল। বোর্ড মেম্বাররা এক্সিবিশন স্টার্ট করতে বলে। প্রিন্সিপাল স্যারের স্কুলের বোর্ড মেম্বারদের উপরে কথা বলার কোনো ক্ষমতাই ছিল না, এই কারণে তিনি আর কিছুই বলতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই এক্সিবিশনটি খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। সবাই তিয়ান স্যারের পেন্টিং এর অনেক প্রশংসা করে। রাতে শিয়া হানকে ধন্যবাদ জানিয়ে 2টি ড্রিঙ্কসের বোতল দেয়। হানও তা নিয়ে নেয়। পরের দিন মিং এসে শিয়াকে বলে তিয়ান স্যার স্কুল ছেড়ে চলে যাচ্ছে। কথাটা শুনে শিয়া তো দৌড় দেয়। এদিকে তিয়ান স্যারের সাথে হান দেখা করে কথা বলে। তিয়ান স্যার বলে তিনি আবারও ফিরে আসবেন। এই খবর শুনে শিয়া তো সাথে সাথে তিয়ান স্যারের বাড়িতে চলে আসে। তবে এখানে এসে সে দেখে কেউই নেই। তবে তিয়ান স্যার তার জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। তিনি লিখেছিলেন যে তিনি নিজ ইচ্ছায় এই স্কুল ছেড়ে অন্য কোথাও ট্রান্সফার হচ্ছেন। এখানে প্রিন্সিপাল স্যারের কোনো দোষই নেই। শিয়া সহ প্রত্যেকটি স্টুডেন্ট তাকে যে ভালোবাসা দিয়েছে তা তিনি কখনোই ভুলবেন না। তিনি আবারও এই স্কুলে ফিরে আসবে। তিয়ান স্যারের চলে যাওয়াতে শিয়ার অনেকটাই মন খারাপ হয়ে যায়। তারপর আমরা ক্লাসের সিন দেখতে পাই। ক্লাসে জিয়ান স্যার ফিরে এসেছিল। উনি সে টিচার যে মিলিটারি ট্রেনিং এ শিয়ার জন্য আহত হয়েছিল। স্যারের তো সবার আগে শিয়ার উপরেই চোখ পড়ে। শিয়া ওনাকে দেখে আর ওই ঘটনা মনে করে একটু ভয় পেতে থাকে। অন্যদিকে আমরা দেখি লিন হানকে বলছে সামনে তো তোমার জন্মদিন আসছে, তো তুমি শিয়ার কাছ থেকে কি গিফট চাও? হান বলে আমার ওর গিফটের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু দেখা যায় বাড়িতে ফিরে হান শিয়াকে শুনিয়ে শুনিয়ে ড্রাইভার আঙ্কেলকে বলে কাল আমার জন্মদিন, তাই বাড়িতে একটি পার্টি রাখবো, সবাইকে অবশ্যই গিফট নিয়ে আসতে হবে। শিয়া কোনো কথা না বলে তার রুমে চলে যায়। হান মনে করে ও কথাটা শোনেনি, এই জন্য জোরে জোরে আবারও একই কথা বলতে শুরু করে। শিয়া বলে সে ঘুমাতে যাচ্ছে, হান যেন তাকে বিরক্ত না করে। ড্রাইভার আঙ্কেল বলে হান যদি চায় শিয়া তার জন্মদিনের পার্টিতে আসুক, তাহলে হান যেন শিয়াদের পুরো ক্লাসকে পার্টিতে ইনভাইট করে। পরের দিন হান সত্যিই তাই করে এবং শিয়াকে বলে আমি তোমাকে যেই স্যালারি দেই সেখান থেকে কিছু টাকা দিয়ে আমার জন্য গিফট কিনে নিয়ে আসবে। এদিকে পুরো স্কুলে কথাটা ছড়িয়ে পড়ে যে হান শিয়াকে স্যালারি দেয়। কিন্তু এবারও মোর কানে পৌঁছায় জন্মদিনের দিন হান শিয়াকে বিয়ের জন্য প্রপোজাল করবে। এতে মো ভীষণ রেগে যায়। এদিকে শিয়া ঠিক করেছিল সে নিজের হাতে একটি শার্ট তৈরি করে সেটা হানকে গিফট করবে। এবার রাতের পার্টিতে হান শিয়ার জন্য অপেক্ষা করছিল, কেননা শিয়া এখনো আসেনি। কিছুক্ষণ পর শিয়া লিন এসে উপস্থিত হয়। তখন হানের ড্রাইভার আঙ্কেল বলে ফেলে হান শিয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। হান তখন বলে একদমই না, আমি কেন ওর জন্য অপেক্ষা করতে যাব। তারপর পার্টি শুরু হয়ে যায়। এই সময় দেখা যায় শিয়ারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডিয়ার গেম খেলছে। সেখানে হানও ছিল। গেমের মধ্যে শিয়ার টান আসলে সে ডিয়ার চুজ করে। লিন কার্ড দেখে বলে শিয়াকে তার পাশের জনকে কিস করতে হবে। ওয়ানজি শিয়াকে বলে হানকে কিস করে দেখাতে। মৌতাকে চুপ করিয়ে দেয়। হান বলে শিয়ার এত সাহস নেই যে সে তাকে কিস করবে। শিয়া ডিয়ার করার পরিবর্তে ড্রিঙ্কস করার অপশন বেছে নেয়। হান শিয়াকে বলে ভীতু কোথাকার, এই বলে উঠতে গেলে শিয়া তো তাকে ধরে কিস করে দেয়। এতে হান সহ সবাই তো অবাক হয়ে যায় আর মৌ তো রেগে ফায়ার হতে থাকে। তবে হানের মা ওদের দুজনকে একসাথে দেখে বেশ খুশিই ছিল। তিনি তাদের দুজনের একটা ছবিও ক্লিক করে নেয়। শিয়া বলে দেখলে তো কিভাবে ডিয়ার কমপ্লিট করলাম, এবার নিশ্চয়ই তোমাদের কারোর আমার সাহস নিয়ে আর কোনো সন্দেহ নেই। পরের টার্ন আসে হানের। সে ট্রুথ চুজ করে।
আগেরবার যেহেতু শিয়া জিতেছিল তাই শিয়া এবার হানকে প্রশ্ন করতে পারবে। শিয়া হানকে জিজ্ঞাসা করে এমন কেউ কি আছে যাকে হান ভুলতে চায়। কথাটা শুনে হান তো ভীষণ রেগে যায়, সে এখান থেকে উঠেই চলে যায়। লিন তাকে বোঝায় শিয়া কোনো কিছু না জেনেই এই প্রশ্নটা করে ফেলেছে, হান যেন রাগ না করে। অন্যদিকে দেখা যায় মৌরা শিয়াকে বলছিল সে হানকে হার্ট করেছে, এখন শিয়াকে ক্ষমা চাইতে হবে। সে যদি পিয়ানো বাজিয়ে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানটি গায় তাহলেই হান খুশি হয়ে যাবে এবং তাকে ক্ষমা করে দিবে। শিয়াও এমনটাই করে, কিন্তু এই গান শুনে হান তো আরো বেশি করে রেগে যায় আর জিজ্ঞাসা করে কে তাকে এই গান গাইতে বলেছে। লিন হানকে বলে ছেড়ে দাও, শিয়া এই গানের ব্যাপারে কিছুই জানে না। কিন্তু হান রেগে বারবার প্রশ্ন করে কার কথায় সে এই গান গেয়েছে। শিয়া মোর দিকে তাকালে মো বলে তুমি আমাদের দিকে দেখছো কেন, আমি এমন কোনো কাজ করব না, যাতে হান আপসেট হয়ে যায়। মিং এসে বলে মই শিয়াকে এই গানটি গাইতে বলেছিল। মো বলে মিথ্যে কথা। শিয়া তার দিকে যেতে নিলে হান শিয়ার হাত অনেক জোরে টেনে ধরে। ব্যালেন্স সামলাতে না পেরে শিয়া সুইমিং পুলে পড়ে যায়। তারপর লিন তাকে সেখান থেকে ওঠায়। এইসব দেখে হানের মা তো হানকে বকাবকি করতে থাকে এবং শিয়াকে সাথে করে বাসার ভিতরে নিয়ে যায়। এদিকে হানকে দেখা যায় সে পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হানের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল জিং। হান আর জিং একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। একদিন স্কুলের ফাংশনে হান আর জিং এর একসাথে পারফর্ম করার কথা ছিল। হান তার জন্যই ওয়েট করছিল, কিন্তু ওই দিন জিং আর আসে না। পরে জিং হানের সাথে দেখা করে আর বলে সে বিদেশে চলে যাচ্ছে। হান বলে সেও তার সাথে যাবে, সে জিংকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু জিং বলে সে আর হানের সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চায় না। এই বলে সে ব্রেকআপ করে চলে যায়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানটি জিং এর অনেক পছন্দ ছিল। সে আর হান সবসময় এই গানটি একসাথে গাইতো এবং পিয়ানো বাজাতো। কিন্তু এখন হান এই সমস্ত স্মৃতি ভুলতে চাইছিল, কেননা এগুলো মনে করে সে শুধু কষ্টই পেয়ে যায়। তাই আজ যখন শিয়া এই গানটি গিয়েছিল তখন হান অনেক বেশি রেগে গিয়েছিল। যাই হোক, পরের দিন খাবার টেবিলে হান কিংবা শিয়া কেউই কারোর সাথে কথা বলে না। আজ হান স্কুলেও যায় না। তারপর সে শিয়ার দেওয়া গিফটটি খুলে দেখে একটি হোয়াইট কালারের শার্ট রয়েছে। হানের কাছে এটা বেশ পছন্দ হয়, তাই সে শার্টটা পরে নেয়। কিন্তু শার্টের পিছনের দিকে বিশেষ কিছু একটা লেখা ছিল, যেটা দেখে হানের কাছে মনে হয় এটা ওল্ড ফ্যাশনের শার্ট। সে রেগে শিয়ার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। অন্যদিকে শিয়ার তো অনবরত হাঁচি হতে শুরু করে। শিয়া মনে মনে বলে এখন আবার কে আমার কথা ভাবছে। তারপর পিটি ক্লাসে শিয়াকে স্কুলের মাঠে দেখা যায়। মোয়ার ওয়ানজি অসুস্থতার বাহানা দেখিয়ে পিটি করা বাদ দিয়ে বসেছিল আর শিয়ারা সবাই এক্সারসাইজ করছিল। কিন্তু মোয়ার ওয়ানজি শিয়াকে বিরক্ত করতে শুরু করে। ওয়ানজি শিয়ার গায়ে হাত তুলতে গেলে শিয়া তার হাত ধরে ফেলে এবং সজোরে সরিয়ে দেয়। তবে ওয়ানজি আর মো পড়ে যাওয়ার অভিনয় করে, যেন দেখে মনে হয় শিয়া তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই জন্য তো জিয়ান স্যার এসে শিয়াকে বকাবকি করতে শুরু করে। শিয়া বলে সে কিছুই করেনি, কিন্তু স্যার তার কথা বিশ্বাস করে না এবং শাস্তি স্বরূপ পুরো মাঠ দৌড়াতে বলে। অপরদিকে দেখা যায় হান স্কুলে এসেছিল। লিন বলে তুমি তো ছুটি নিয়েছিলে, তাহলে স্কুলে আবার কেন আসলে? হান শিয়ার দেওয়া শার্টটি দেখিয়ে বলে দেখো শিয়া আমাকে কেমন শার্ট উপহার দিয়েছে, আমি এই ব্যাপারে তার সাথে কথা বলতে এসেছি। তবে হান আর লিন দেখে শিয়া মাঠে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে শিয়া অসুস্থ হয়ে পড়ছিল, তবু থামছিল না। তাই হান শিয়াকে কোলে তুলে নেয় এবং বাড়িতে নিয়ে আসে। এখানে হানের মা জিজ্ঞাসা করে শিয়ার কি হয়েছে। হান বলে তেমন কিছু না, সে ঠিকই আছে, কিন্তু ঘুমিয়ে পড়েছে। হান শিয়াকে নিয়ে চলে গেলে ড্রাইভার আঙ্কেল বলে মনে হচ্ছে হান বাবা শিয়াকে মেনে নিয়েছে। হানের মা বলে তাহলে তো ভালোই হবে। তিনি খুশিতে নাচতে নাচতে হানের রুমের দিকে চলে যায়। এদিকে লিন জিজ্ঞাসা করে হান শিয়াকে মেনে নিয়েছে এর মানে কি? আঙ্কেল বলে আমাদের ম্যাডাম মানে হানের মা শিয়াকে হানের হবু বউ হিসেবে পছন্দ করেছে। কথাটা শুনে লিনের মনটা খারাপ হয়ে যায়, কারণ সেও শিয়াকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে দেখা যায় শিয়া চোখ মেলে তাকিয়েছে। হান ডক্টরকে খবর দেয়।
তারপর সে শিয়াকে বলে শিয়ার এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার নেই। শিয়া এর কারণ জিজ্ঞাসা করলে হান বলে শিয়া বাড়িতে থাকলে তার মা খুশি থাকবে, এই জন্যই সে শিয়াকে যেতে নিষেধ করছে। শিয়া বলে কিন্তু আমি এখানে থাকলে তুমি তো বিরক্ত বোধ করো, আর চলে আসো আমার সঙ্গে ঝগড়া করতে। হান বলে বেশ, এখন থেকে আমরা আর ঝগড়া করব না। শিয়া তো হানের মুখে এই কথা শুনে বেশ অবাকই হয় আর বলে তুমি ঠিক আছো তো? কোথাও আবার তোমার মাথার তার তোর ছিঁড়ে যায়নি তো? এদিকে বাইরে দেখা যায় হানের মা দরজার কাছে দাঁড়িয়ে ভিতরে কি কথা হচ্ছে তা শোনার চেষ্টা করছে। হান বলে তার মায়ের খুশির জন্য শিয়া এক স্টেপ আগে যেতে পারে। ফর এক্সাম্পল তারা ডেট করতে পারে। শিয়া মনে করে হান তার সঙ্গে মজা করছে, তাই বলে তুমি মজা করা বন্ধ করো। এবার বাইরে ডক্টর এসে হানের মাকে জিজ্ঞাসা করে তিনি দরজার সামনে কি করছে। তখন হানও বাইরে চলে আসে। হানের মা তখন বুঝে উঠতে পারে না কি উত্তর দিবে, যে সে এখানে কি করছিল, তাই বাহানা দেখিয়ে চলে যায়। তারপর ডক্টর শিয়াকে দেখে জানায় চিন্তা করার কিছুই নেই, অতিরিক্ত এক্সারসাইজ করার ফলে সে দুর্বল হয়ে পড়েছে, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হান বাইরে আসলে লিন জিজ্ঞাসা করে হান শিয়াকে পছন্দ করে কিনা। হান বলে কখনই না, সে আমার মেড হয়, আমি কেন তাকে পছন্দ করতে যাব। লিন বলে হানের বাবা ফিরে আসলে সে শিয়াকে সাথে করে নিয়ে চলে যাবে, তার দাদু শিয়াকে দেখতে চেয়েছে। শিয়ার চলে যাওয়ার কথা শুনে হানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়, সে চাইছিল না শিয়া চলে যাক। হতে পারে হান শিয়াকে পছন্দ করতে শুরু করেছে। রাতের বেলাও শিয়াকে স্বপ্ন দেখে হানের ঘুম ভেঙে যায়। সে বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে সে কেন শিয়াকে স্বপ্ন দেখলো। তখনই শিয়ার রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে হান সেদিকে ছুটে আসে। পুরো রুমটা অন্ধকার ছিল। হান গিয়ে শিয়ার হাতের উপর দাঁড়িয়ে থাকে। ব্যথা পেয়ে শিয়া আরো জোরে চিৎকার করে উঠলে হান না দেখে শিয়াকে লাথি মেরে দেয়। যখন বুঝতে পারে এটা শিয়া, তখন জিজ্ঞাসা করে সে নিচে কি করছে। শিয়া বলে আমি ব্যাট থেকে পড়ে গিয়েছিলাম, একেই তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তার উপর আবার তোমার জন্য ব্যথা পেলাম। হান তাকে সরি বলে এবং শিয়াকে টেনে উঠাতে যায়, কিন্তু হানি উল্টো শিয়ার উপরে পড়ে যায়। আওয়াজ শুনে হানের মা এসে ওদের দুজনকে একসাথে দেখে বলে আমি কিছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। এই বলে তিনিও চলে যায়। এদিকে হান আর শিয়া বোঝানোর চেষ্টা করে যে তিনি যা ভাবছে তা একদমই ঠিক না, তাদের মধ্যে আসলেই কিছু নেই, কিন্তু কে শোনে কার কথা, তার মা তো যা ভাবার ভেবে নিয়েছে। পরের দৃশ্যে আমরা হানের মাকে শিয়ার সঙ্গে কথা বলতে দেখি। হানের মা বলে হানের এক্স গার্লফ্রেন্ড মানে জিং চলে যাওয়ার পর থেকে হান ভীষণ বদমেজাজি হয়ে গিয়েছে। তবে আগে কিন্তু হান এরকম ছিল না, আর এখন শিয়া এ বাড়িতে আসার পর থেকে হানের মা হানের মধ্যে পরিবর্তনটা লক্ষ্য করছে। তাই হানের মা শিয়াকে বলে সে যেন সবসময় হানের পাশে থাকে এবং এ বাড়ি ছেড়ে না যায়। তারপর আমরা শিয়াকে ক্লাসরুমে দেখি। আজ শিয়াদের এক্সামের রেজাল্ট দেয়। পুরো ক্লাসে ফুল মার্কস পেয়ে শিয়া ফার্স্ট হয়। সবাই তো এই দেখে ভীষণ অবাক হয়। জিয়ান স্যার বলে শিয়া এক্সামে চিটিং করেছে। শিয়া বলে আমি মোটেও চিটিং করিনি, নিজেকে প্রমাণ করার জন্য আমি আবারও এক্সাম দিতে রাজি আছি। একা একটি রুমে শিয়ার আবারও এক্সাম দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই সাথে কয়েকজন টিচার তাকে গাইডও দেয়। এক্সামের পর খাতা দেখলে দেখা যায় শিয়া সবগুলো প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে। প্রমাণ হয়ে যায় শিয়া এক্সামে কোনো চিটিং করেনি। আর ক্লাসের সব স্টুডেন্টরাও বুঝতে পারে শিয়া অনেক ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট। তারপর দেখা যায় স্কুলের এসব ঘটনার জন্য শিয়ার মনটা আজকে খারাপ ছিল। রাস্তার মধ্যে আবার শাওর সঙ্গে শিয়ার দেখা হয়ে যায়। শিয়ার মুড অফ দেখে শাও তাদেরকে একটি গেম জোনে নিয়ে আসে। এখানে থাকা বিভিন্ন ধরনের গেমস খেলে শিয়ার মনটা ভালো হয়ে যায়। এদিকে শিয়ার বন্ধু মিং একটা ছেলেকে দেখে ক্রাশ খেয়ে বসে। এই ছেলেটার নাম ছিল জুন। কি চোর মিং এর ফোন চুরি করে পালিয়ে যায়। মিং চোর চোর বলে চিৎকার করলে জুন নামের ছেলেটি ওই চোরটিকে ধাওয়া করে। শিয়াও চোরের পিছনে দৌড় দেয়। জুন চোরের কাছ থেকে ফোনটা উদ্ধার করে সেটা মিংকে দিতে যায়, কিন্তু শিয়া এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। আসলে শিয়া মনে করছিল জুনই হয়তো চোর। মিং তাকে থামিয়ে বলে ও চোর না, বরং ও তো আমার ফোনটা উদ্ধার করে দিয়েছে। ফলে শিয়া তার ভুলটা বুঝতে পারে আর জুনের কাছে ক্ষমা চায়। যাই হোক, পরের দিন স্কুলে নতুন একটি ছেলে এসেছিল।
সে আমেরিকা থেকে এসেছে। দেখা যায় এই ছেলেটা আর কেউ নয় বরং জুনই ছিল। শিয়া আর জুন একে অপরকে দেখে বলে, তুমি এখানে? এদিকে জুনকে এই স্কুলে দেখে মিং তো ভীষণ খুশি হয়, তবে সে কনফিউজড হয়ে যায় এটা ভেবে যে সে কাকে বেশি পছন্দ করে, লিনকে নাকি জুনকে। শিয়া বলে, ওদেরকে ছেড়ে তুমি পড়াশোনায় মন দাও, কারণ পরের এক্সামে আমাদের ক্লাসের সবাইকে ভালো রেজাল্ট করতে হবে। তারপর দেখা যায় শিয়া বই নেওয়ার জন্য লাইব্রেরিতে এসেছে। তার পিছু পিছু জুনও এসেছিল। সে শিয়াকে বই খুঁজতে সাহায্য করতে চায়। তখনই সেখানে হান চলে আসে আর ওদের দুজনকে দেখে হান শিয়াকে বলে, তুমি লাইব্রেরিতে এসে ছেলেদের সাথে ফ্লার্টিং করো? শিয়া জুনের কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ, তাতে তোমার কি? জুনও শিয়ার কাঁধে হাত রেখে হানকে বলে, ঠিকই তো, তাতে তোমার কি? শিয়া জুনের হাত সরিয়ে দিলে হান এটা দেখে হাসতে থাকে এবং সে জুনকে বলে, তুমি শিয়ার কাছ থেকে দূরে থাকবে, কারণ সে আমার। জুন বলে ওঠে, জানি, ও তোমার মেড হয়। বলো তুমি কত টাকা স্যালারি দিয়ে ওকে রেখেছো? আমি তার চেয়ে 3 গুণ বেশি দিব। এসব দেখে শিয়া তাদেরকে থামায় আর এখান থেকে চলে যায়। পরের রাতের বেলা হান শিয়ার দরজার কাছে কান পেতে দাঁড়িয়ে থাকে, এটা শোনার জন্য যে সে জুনের সাথে ফোনে কথা বলছে কিনা। হানের মা হানকে ডাকতে শুরু করলে হান এখান থেকে পালিয়ে যায়। তারপর এক্সামে দেখা যায় শিয়াদের ক্লাসের সবাই অনেক ভালো রেজাল্ট করেছে। তারা ক্লাস এর থেকেও বেশি ভালো রেজাল্ট করেছিল আর ক্লাস এতে মৌরা পড়তো। তাই মৌ আর ওয়ানজি শিয়াদের রেজাল্ট দেখে খুবই জালাস হয়। তারপর মৌ তো শিয়াকে এসে আজে বাজে কথা বলে অপমান করতে শুরু করে। শিয়া তখন রেগে গিয়ে মৌর সাথে বিউটি কন্টেস্টের চ্যালেঞ্জ করে। মৌ বলে, দেখা যাবে কে জিতে। এটা বলে সে একটা শয়তানি হাসি দিয়ে চলে যায়। শিয়া বিউটি কন্টেস্টে নাম তো দিয়েছিল ঠিকই, কিন্তু সে এই সম্পর্কে কিছুই জানতো না। এজন্য সে মিস মারিয়ার কাছে চলে যায় আর মিস মারিয়া তাকে সবকিছু শিখাতে শুরু করে। এদিকে শিয়ার সব ফ্রেন্ডেরাও তাকে সাহায্য করছিল। অন্যদিকে হানের মা যখন জানতে পারে শিয়া বিউটি কন্টেস্টে নাম দিয়েছে, তখন তিনিও শিয়াকে সাপোর্ট করে। এখন শিয়াকে অনেক তাড়াতাড়ি করে খাবার খেতে দেখে হানের মা তাকে ধীরে ধীরে খাবার খেতে বলে। তবে শিয়া জানায় তার কাছে সময় নেই, তাকে শপিং করতে যেতে হবে। হান বলে, আমি তোমাকে শপিং মলে নিয়ে যাব। শিয়া বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি লিনের সাথে যাব। শিয়া চলে গেলে হানের মা হানকে বলে, শিয়াকে অন্য ছেলের সাথে দেখলে তোমার কি ভালো লাগবে? হানও তখন মৌকে ফোন করে বলে শপিং মলে আসতে। তারপর ওরা সবাই শপিং মলে চলে আসে। মৌ তো মনে করছিল হান তাকে ডেকেছে, এর মানে হান তাকে পছন্দ করে, কিন্তু মৌ তো আর আসল ঘটনা জানতো না। যাই হোক, শিয়াদের সাথে হানের দেখা হয়ে যায়। লিন বলে, তুমি এখানে কি করছো? হান মৌয়ের হাত ধরে ইচ্ছে করে শিয়াকে দেখিয়ে দেখিয়ে বলে, বাড়িতে বোর হচ্ছিলাম তাই চলে আসলাম শপিং করতে। এই দেখে শিয়া লিনকে সাথে করে নিয়ে চলে যায় ড্রেস দেখার জন্য। হান তখন মৌর হাত ছেড়ে দেয়। শিয়া পিছনে তাকালে হান আবারও মৌর হাত ধরে ফেলে। আসলে শিয়াকে অন্য কারোর সাথে দেখে হান তো জেলাস ফিল করছিল, তাই সে নিজেও জিয়াকে জেলাস ফিল করাতেই মৌর সাথে এখানে এসেছিল। এদিকে মৌও ড্রেস পছন্দ করছিল আর হানকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে, কিন্তু হানের নজর তো শুধু শিয়ার দিকেই ছিল। অন্যদিকে মিং সুন্দর একটি ড্রেস পরে এসে জুনকে জিজ্ঞাসা করে তাকে কেমন লাগছে। জুন সেদিকে পাত্তা দেয় না, কারণ তার নজরও যে শিয়ার দিকেই ছিল। মানে শিয়াকে এখন 3টা ছেলে পছন্দ করে। তো দেখা যায় লিন শিয়াকে জুতা পরতে হেল্প করছে আর হান তো রাগি চোখে সেদিকে তাকিয়ে থাকে। তখনই মৌ এসে হানকে তার ড্রেসের জিপার লাগাতে সাহায্য করতে বলে। হান তো তখনও রেগেছিল এবং শিয়াকেই দেখছিল। সে এর রাগি মেজাজ নিয়েই মৌকে সাহায্য করে, ফলে মৌ তো অনেক ব্যথা পেয়ে যায়। এই দেখে মিং আবার হেসে ফেলে। তারপর ওরা সবাই খুঁজে খুঁজে নিজেদের জন্য অনেকগুলো ড্রেস কিনে নেয়। শপিং শেষ করে যাওয়ার সময় মিং একটি ভূতের শোয়ের পোস্টার দেখে। ওরা সবাই সে শো দেখতে চলে আসে। ম্যানেজার জানায় ভিতরের স্টাফরা ভূত সেজে তাদেরকে ভয় দেখাবে। তারপর শিয়ারা ভিতরে চলে যায়। ভিতরে ভয়ানক আওয়াজ হলে সবাই তো এদিক সেদিক ছুটে পালাতে থাকে। দেখা যায় হান আর শিয়া বাকিদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। হান শিয়াকে ভয় পেতে নিষেধ করছিল, কিন্তু সে নিজেই ভয়ের ঠেলায় শিয়ার হাত ধরে ফেলে। হান বলে সে আলোর ব্যবস্থা করছে, এই বলে একটা বাটন প্রেস করে দেয় আর গ্যালাক্সির চিত্র বেশি ওঠে। আসলে আলোর সামনে হান এই পিকচারটা দিয়ে রেখেছিল। এখানে শিয়ার হান অনেকটা কাছাকাছি দাঁড়িয়েছিল। একটা ভূত এসে তখন ভয় দেখাতে গেলে ওরা দুজন ভূতকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর সবাই বেরিয়ে আসে। ভূত সাজা স্টাফদের দেখে বোঝা যাচ্ছিল অন্ধকারে তারা ভালোই মার খেয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি
শিয়া সবসময় একটি দেয়ালে তার মনে জাগা প্রশ্নগুলো লিখে রাখত, আর কেউ একজন এসে শিয়ার প্রশ্নের জবাব দিত। কিন্তু শিয়া জানতো না সে ব্যক্তিটা আসলে কে। আমরা দেখি সেটা আর কেউ নয়, বরং হান ছিল। অন্যদিকে আজকে আবার শিয়ার সাথে শাওয়ের দেখা হয়ে যায়। শিয়া দেখে যে মেয়েটির সাথে তাদের সবসময় ঝগড়া লাগতো সে মেয়েটি এখন শাওয়ের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। শিয়া মেয়েটিকে বলে, আমার বন্ধুর ভালোভাবে খেয়াল রেখো। তারপর দেখতে দেখতে বিউটি কম্পিটিশনের দিন চলে আসে। প্রথম রাউন্ডে শিয়া সিলেক্ট হয়ে যায়, যেটা মোর কাছে একদমই ভালো লাগে না। দ্বিতীয় রাউন্ডে সবার স্পিচ দেওয়ার কথা ছিল। যখন শিয়ার পালা আসে তখন মো ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চালু করে দেয়। এটি ছিল তখনকার ভিডিও যখন শিয়া তার মায়ের সাথে একটি গলিতে বাস করত। এই দেখে লিন রেগে স্টেজে এসে বলে, এটা কে ছেড়েছে, এখনই বন্ধ করো। শিয়া তাকে থামায় এবং স্পিচ দিতে শুরু করে। সে বলে, পিছনের ভিডিওতে থাকা মেয়েটি আমি। বাবা মারা যাওয়ার পর আমি এবং আমার মা ছোট্ট একটি বাড়িতে থাকতাম। বাবা না থাকায় অন্য বাচ্চারা সবসময় আমাকে বুলি করত, আমাকে খেলায় নিত না। আমি নিজেকে স্ট্রং দেখানোর জন্য গুন্ডাদের গেটআপ নিয়ে বাইরে বের হতাম, যাতে সবাই আমাকে দেখে ভয় পায় এবং বুলি করার সাহস না পায়। শিয়ার কথাগুলো শুনে সবাই তো অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে এবং তার লড়াই করে এই পর্যন্ত আসার জন্য সবাই তার জন্য হাততালি দিতে শুরু করে। দেখা যায় শিয়া এই রাউন্ডটাও পাশ হয়ে গিয়েছে। পরের রাউন্ডের জন্য শিয়া মেকআপ রুমে এসে তার ড্রেস খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর মিং সেটা খুঁজে পায়, তবে দেখা যায় ড্রেসটি কেউ নষ্ট করে দিয়েছিল। আসলে এটা মোরই কাজ ছিল। এবার সে তাড়াতাড়ি করে ড্রেসটি আবার সেলাই করতে শুরু করে। লিন বলে, আর কিছুক্ষণের মধ্যেই তো পারফর্ম শুরু হয়ে যাবে, এখন কি হবে? চলো আমরা নতুন একটা ড্রেস কিনতে যাই। তবে নতুন ড্রেস কিনতেও এখন অনেক সময় লেগে যাবে। তখনই সেখানে হান চলে আসে আর বলে সে সবার লাস্টে শিয়ার পারফর্ম করার ব্যবস্থা করেছে, এতে শিয়া ড্রেস ঠিক করার জন্য কিছুটা সময় পেয়ে যাবে। দুজন লোক এসে লিনকে ডেকে নিয়ে যায়, কারণ তার দাদু এই মুহূর্তে তার সাথে দেখা করতে চাইছে। লিন ওদের সাথে চলে যায়। এদিকে মিং ভাবছিল পারফর্ম শেষে আজ সে জুনকে প্রপোজাল করবে, কিন্তু দেখে জুন শিয়াকে প্রপোজাল করার প্র্যাকটিস করছে। এটা দেখে মিং এর মনটাই ভেঙে যায়। অন্যদিকে কেউ একজন শিয়াকে ফোন করে বাইরে যেতে বলে, তারা নাকি শিয়ার বাবার ব্যাপারে শিয়াকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। শিয়া ড্রেস সেলাই বাদ দিয়ে বাইরে চলে যায়। তারপর স্টেজে দেখা যায় হান পিয়ানো প্লে করছিল। পিয়ানো বাজানো শেষ হলে মাইকে এসে শিয়াকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে যায়। তখনই আমরা স্টেজে হানের এক্স গার্লফ্রেন্ড মানে জিংকে দেখতে পাই। এর মানে সে বিদেশ থেকে ফিরে এসেছে। অপরদিকে শিয়া বাইরে আসলে একটি গাড়ি এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে এই ড্রামার সিজন 2 রয়েছে, যেটাতে আমরা জানতে পারবো যে তারপর তাদের সবার সাথে কি ঘটনা ঘটে আর কার সাথে কার মিল হয়। তো তোমরা যদি এই ড্রামার সিজন 2 দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।